আগের ভিডিওতে আমরা প্রাগৈতিহাসিক যুগের অন্তর্গত সিন্ধু সভ্যতা সম্পর্কে জেনেছি এবং ভিডিওর শেষে বলেছি যে সিন্ধু সভ্যতাটি বন্যার কারণে ধ্বংস হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমরা জানব ঐতিহাসিক যুগ সম্পর্কে। যে সময়কালের ব্যাখ্যা আমরা লিখিত উপাদান থেকে পাই সেই সময়কালকে ঐতিহাসিক যুগের মধ্যে রাখা হয়। ঐতিহাসিক যুগের প্রথমেই আমরা জানব বৈদিক সভ্যতা সম্পর্কে। সিন্ধু সভ্যতার ধ্বংসের পর যে সভ্যতার আবির্ভাব ঘটেছিল তা বৈদিক সভ্যতা নামে পরিচিত। বৈদিক সভ্যতাকে মূলত দুটি যুগে ভাগ করা হয়। এক হলো ঋগ বৈদিক যুগ এবং অন্যটি হলো পরবর্তী বৈদিক যুগ। বৈদিক যুগ সম্পর্কে যাবতীয় তথ্য আমরা বৈদিক সাহিত্য থেকে পেয়ে থাকি। তাই আজকের ভিডিওতে আমরা বৈদিক সাহিত্যগুলি সম্পর্কে ডিটেলসে জানব। বৈদিক সাহিত্যের মধ্যে রয়েছে বেদ, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। বৈদিক সাহিত্যগুলির মধ্যে প্রথমে আমরা জানব বেদ সম্পর্কে। বেদ কথার অর্থ হলো জ্ঞান, যার উৎপত্তি হয়েছে বেদ নামক শব্দ থেকে। সংস্কৃত ভাষায় লেখা এই সাহিত্যটি হলো বিশ্বের প্রাচীনতম সাহিত্য। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই সাহিত্যটি হলো ঈশ্বরের বলা বাণী এবং পরবর্তীকালে এই বাণীগুলি সংকলন করেন ঋষি কৃষ্ণদ্বৈপায়ন বা বেদব্যাস। প্রথমে বেদের মোট তিনটি অংশ ছিল, যথা ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ। এই তিনটি বেদকে একত্রে বেদের ত্রয়ী বলা হয় এবং চতুর্থ বেদটি হলো অথর্ববেদ, যা অনেক পরে সংকলন করা হয়। বেদের সবচেয়ে প্রাচীনতম ও বৃহৎ অংশটি হল ঋগ্বেদ। বেদের এই অংশে অধিক মন্ত্র বা ঋক থাকার কারণে এই অংশের নাম হয়েছে ঋগ্বেদ। ঋগ্বেদে মোট 10টি মণ্ডল রয়েছে, যার মধ্যে দ্বিতীয় মণ্ডল ও সপ্তম মণ্ডল হলো সবচেয়ে প্রাচীন এবং প্রথম ও দশম মণ্ডলটি হলো সবচেয়ে নবীন। ঋগ্বেদের নবম মণ্ডলে সোম দেবতা বা চাঁদের দেবতা সম্পর্কে চর্চা রয়েছে। ঋগ্বেদে মোট 1028টি সূক্ত এবং 10,580টি মন্ত্র রয়েছে। শূদ্র শব্দটি প্রথম ঋগ্বেদে উল্লেখ পাওয়া যায় এবং সূর্য দেবতাকে অর্পণ করা গায়ত্রী মন্ত্রের চর্চা এই ঋগ্বেদে রয়েছে। এই বেদে উল্লেখিত নদীগুলি হল গঙ্গা, যমুনা, সরস্বতী, শতদ্রু, বিতস্তা ও ইরাবতী। এই বেদের সপ্তম মণ্ডলে 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ রয়েছে, যা সংঘটিত হয়েছিল পুরুষ্ণী নদীর তীরে, যা বর্তমানে ইরাবতী নামে পরিচিত। এই যুদ্ধটি হয়েছিল আফগানিস্তানের 10 রাজার সংযুক্ত বাহিনী ও ভারতের ভরত নামক উপজাতির রাজা সুরদাসের সঙ্গে। এই যুদ্ধে ভারতের রাজা সুরদাস জয়ী হয়েছিল এবং ঐতিহাসিকরা মনে করেন যে এই ভরত উপজাতির নাম অনুসারেই পরবর্তীকালে আমাদের দেশের নাম হয় ভারত। বেদের দ্বিতীয় ভাগটি হলো সামবেদ। সাম কথার অর্থ হলো গান। এই বেদটি গানের সঙ্গে সম্পর্কিত বলে এই বেদটির নাম দেওয়া হয়েছে সামবেদ। ভারতীয় সঙ্গীতের 7টি স্বর এই বেদ থেকেই তথা সামবেদ থেকে নেওয়া। সামবেদে মোট 1810টি মন্ত্র রয়েছে। বেদের তৃতীয় ভাগটি হলো যজুর্বেদ। যজুর্বেদে যাগযজ্ঞে ব্যবহৃত গদ্য জাতীয় মন্ত্রগুলি সম্পর্কে চর্চা রয়েছে। এই বেদের মোট 2টি শাখা রয়েছে। প্রথমটি হলো কৃষ্ণ যজুর্বেদ এবং দ্বিতীয়টি হলো শুক্লা যজুর্বেদ। বেদের চতুর্থ ভাগটি হলো অথর্ববেদ। এই বেদ অনেক পরে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে এটি রচনা করা হয়েছে। এই বেদে জাদুটনা, বশীকরণ, রোগ নিরাময় ঔষধ ইত্যাদি সম্পর্কে চর্চা রয়েছে। অথর্ব নামক ঋষি এই বেদ রচনা করেছেন, তাই এই বেদের নাম অথর্ববেদ। এই বেদে মগধ রাজ্য, অঙ্গরাজ্য ও রাজা পরীক্ষিত সম্পর্কে চর্চা রয়েছে। এই বেদ সম্পর্কে জ্ঞানী ব্যক্তিদের ব্রহ্মা বলা হয়। বৈদিক সাহিত্যের অন্য একটি গ্রন্থ হল ব্রাহ্মণ গ্রন্থ। ব্রাহ্মণ গ্রন্থটি রচনা করা হয়েছে বেদের জটিল শ্লোকগুলির ব্যাখ্যা দেওয়ার জন্য। তাই প্রতিটি বেদেরই পৃথক পৃথক ব্রাহ্মণ গ্রন্থ রয়েছে। এই গ্রন্থে হিন্দু ধর্মের বিভিন্ন যাগযজ্ঞ সম্পর্কে চর্চা রয়েছে। এই গ্রন্থে জল প্রলয়, পুরুরবা ও উর্বশীর কাহিনী এবং অশ্বিনী দ্বারা যৌবন দানের কাহিনী রয়েছে। ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ দুটি হল কৈশেতকি ও আত্রেয় ব্রাহ্মণ। যজুর্বেদের ব্রাহ্মণ গ্রন্থ দুটি হল তাইত্রেয় ও সাতপথা ব্রাহ্মণ। সামবেদের ব্রাহ্মণ গ্রন্থ দুটি হল পঞ্চফিস ও যামিনীয় ব্রাহ্মণ। অথর্ববেদের ব্রাহ্মণ গ্রন্থটি হল গোপাত ব্রাহ্মণ।
বৈদিক সাহিত্যের অন্য একটি গ্রন্থ হলো আরণ্যক। 4টি বেদের মধ্যে অথর্ববেদই হলো একমাত্র বেদ যার কোনো আরণ্যক নেই। বৈদিক যুগে বানপ্রস্থ গ্রহণকারী অরণ্যবাসীদের জ্ঞান অর্জন করার জন্যই এই পুস্তকটি রচনা করা হয়েছিল। অন্য একটি বৈদিক সাহিত্য হলো উপনিষদ। উপনিষদ কথার অর্থ হলো গুরুর কাছে শিক্ষা বা জ্ঞান নেওয়া। উপনিষদ হলো বৈদিক সাহিত্যের শেষ অংশ, তাই এই সাহিত্যকে বেদান্ত বলা হয়। এই সাহিত্যে বেদের দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা দেওয়া রয়েছে। বেদের মোট 108টি উপনিষদ রয়েছে, কিন্তু মান্যতা পেয়েছে 13টি। কঠোপনিষদে যম ও নচিকেতার কথোপকথন রয়েছে। বৃহদারণ্যক উপনিষদটি সবচেয়ে প্রাচীন উপনিষদ। মান্ডক্য উপনিষদে ওং শব্দের রহস্যতা নিয়ে চর্চা রয়েছে। মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে শব্দটি নেওয়া হয়েছে। উপনিষদের মধ্যে সবচেয়ে নবীনতম উপনিষদ হল মুক্তিকা উপনিষদ। জবাল উপনিষদে 4 আশ্রম সম্পর্কে চর্চা রয়েছে। এই উপনিষদে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অর্থাৎ ত্রিমূর্তির চর্চা রয়েছে। বেদকে আরও সহজভাবে জানার জন্য বেদাঙ্গ রচনা করা হয়েছে। মোট 6টি বেদাঙ্গ রয়েছে। এই বেদাঙ্গগুলি হল শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্পসূত্র। কল্পসূত্রকে আবার 3টি ভাগে বিভক্ত করা হয়, যথা সত্যসূত্র, গৃহসূত্র ও ধর্মসূত্র। কল্পসূত্রের এই 3 সূত্রকে একত্রে সূত্র সাহিত্য বা ধর্মশাস্ত্র বলা হয়েছে। প্রাচীন ভারতের সাহিত্যগুলির মধ্যে পুরাণ হলো একটি উল্লেখযোগ্য সাহিত্য। পুরাণের মোট 18টি গ্রন্থের মধ্যে বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ ও বায়ু পুরাণ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষ্ণু পুরাণে মৌর্য বংশ ও ভারত শব্দটি উল্লেখ রয়েছে। মৎস্য পুরাণে সাতবাহন বংশের পরিচয় রয়েছে। এই পুরাণে ভগবান বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে চর্চা রয়েছে। বায়ু পুরাণে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে চর্চা রয়েছে। অন্য একটি পুরাণ হলো মার্কেন্ডীয় পুরাণ। এতে ভারতকে জম্মুদ্বীপ নামে উল্লেখ করা হয়েছে। অন্য একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ হলো মহাকাব্য। মহাকাব্য মোট 2টি রয়েছে, এক হলো রামায়ণ, অন্যটি হলো মহাভারত। রামায়ণ রচনা করেন মহর্ষি বাল্মীকি। এই কাব্যের রচনা শেষ হয় গুপ্ত যুগে এবং আকবরের সময় এই কাব্যকে ফরাসি ভাষায় অনুবাদ করা হয়। মহাভারত কাব্যটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম মহাকাব্য। এটি রচনা করেন মহর্ষি বেদব্যাস। মহাভারতকে মোট 18টি পর্বে ভাগ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হলো ভীষ্ম পর্ব। এতে শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন রয়েছে। এই ভীষ্ম পর্বকেই ভগবদ্গীতা বলা হয়। আকবরের সময় এই কাব্যটি ফার্সি ভাষায় অনুবাদ করা হয়। বৈদিক সাহিত্যের পর এবারে আমরা বৈদিক সভ্যতার প্রথম যুগ তথা ঋগ বৈদিক যুগের অর্থসামাজিক ব্যবস্থা সম্পর্কে জানব। আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত। এই আর্যরাই হলো বৈদিক সভ্যতার নির্মাতা। আর্যদের প্রধান ভাষা হলো সংস্কৃত, যা হলো দেবতাদের ভাষা। তাই আর্যরা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করত। এই সময় প্রচলিত একটি কর হলো বলি, যা উপহার হিসেবে রাজাকে দিতে হতো। ঋগ্বেদে যুদ্ধকে গাভিষ্ঠি হিসেবে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো গরুর অনুসন্ধান। এই যুগে চুরি করা গরুর উদ্ধারকে কেন্দ্র করেই যুদ্ধ হতো। এই সময় গরুই হলো সবচেয়ে প্রিয় পশু, যাকে হত্যা করা যেত না। এই সভ্যতায় আর্য ও অনার্য এই 2 বর্গই মানুষ থাকত। এখানে অস্পৃশ্য বলে কোনো বর্গ ছিল না। বৈদিক সভ্যতা হলো একটি পিতৃতান্ত্রিক সভ্যতা, কিন্তু সিন্ধু সভ্যতা ছিল একটি মাতৃতান্ত্রিক সভ্যতা। এই সময় বাল্যবিবাহ ও বিধবাদের পুনর্বিবাহের কোনো প্রথা ছিল না। এই সময় মূলত 2 ধরনের বিবাহ রীতির প্রচলন ছিল। এক হলো অনুলোম বিবাহ এবং অন্যটি হলো প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহে পুরুষ উচ্চ বর্ণের এবং মহিলা ছিল নিম্ন বর্ণের, কিন্তু প্রতিলোম বিবাহে পুরুষ নিম্ন বর্ণের কিন্তু মহিলা থাকতো উচ্চ বর্ণের। এই সময় যে সকল নারী বিবাহ না করে আজীবন বেদচর্চায় লিপ্ত থাকত
তাদের ব্রাহ্মবধিনী বা ঋষিকা বলা হতো, কিন্তু যারা সংসার জীবন পালন করত তাদের সদ্যবধূ বলা হতো। এই যুগে নিষ্ক, কৃষ্ণাল ও সাতমোনা নামক মুদ্রার প্রচলন ছিল। ঋগ বৈদিক যুগের মানুষেরা কৃষিকাজ হিসাবে একমাত্র জব চাষ করত এবং চাষ করা জমিকে তারা সীতা বলতো। ঋগ বৈদিক যুগে মোট 33টি দেবদেবীর উল্লেখ রয়েছে, যার মধ্যে ইন্দ্র ও বরুণ হল সর্বশ্রেষ্ঠ দেবতা। এবারে আমরা জানব বৈদিক সভ্যতার দ্বিতীয় যুগ তথা পরবর্তী বৈদিক যুগের অর্থসামাজিক ব্যবস্থা সম্পর্কে। এই সময় আর্যরা কুরু ও পাঞ্চাল এই দুই রাজ্যে বিভক্ত ছিল এবং প্রতিটি রাজ্যেই সভা ও সমিতি নামে দুটি পরিষদ থাকত। অন্য একটি গুরুত্বপূর্ণ পরিষদ হল বিধাতা, যেটি সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। এই যুগে বর্ণপ্রথার উদ্ভব ঘটে। এই সময় সমাজ মূলত 4টি বর্ণে বিভক্ত ছিল। এই বর্ণগুলি হল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। পরবর্তী বৈদিক যুগে চতুরাশ্রমের উদ্ভব ঘটে। এই 4টি আশ্রম হল ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্য হল বাল্যকালে গুরুর থেকে শিক্ষালাভ। গৃহস্থ হল শিক্ষালাভের পর সংসার ধর্ম পালন। বানপ্রস্থ হল সংসার ত্যাগ করে বনে গিয়ে জীবনযাপন। ও সন্ন্যাস হল বার্ধক্যে সংসারের মায়া ছেড়ে সন্ন্যাসীর ন্যায় জীবনযাপন। এই সময় মানুষ লোহার ব্যবহার জানত। এই লোহাকে তারা শ্যাম বা কৃষ্ণ আয়স বলতো। বৈদিক যুগে মোট 3 ধরনের যজ্ঞের প্রচলন ছিল। প্রথম হলো অশ্বমেধ যজ্ঞ। এই যজ্ঞে রাজা ঘোড়াকে যজ্ঞ করার পর ছেড়ে দিত এবং ঘোড়াটি যতদূর যাবে ততদূর পর্যন্ত অঞ্চল রাজার হতো। কেউ বাধা দিলে তার সাথে রাজার যুদ্ধ হতো। দ্বিতীয় হলো বাজপেয় যজ্ঞ। এই যজ্ঞে রাজা তার শক্তি প্রদর্শন করত। এই যজ্ঞে রাজা তার রথের প্রতিযোগিতা করাতো। তৃতীয় হলো রাজসূয় যজ্ঞ। রাজ্যাভিষেকের সময় রাজা এই যজ্ঞ করত।